ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো। আর সেই ঘুরতে যাওয়াটা যদি হয় বন্ধুদের সাথে। কোনো একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়া মানে অচেনাকে চেনা, অজানাকে জানা। কিন্তু এতদিন যেখানে গিয়েছি পরিবারের সাথে গিয়েছি, বাবা মার সাথে গিয়েছি, কিন্তু এখন যাচ্ছি বন্ধুদের সাথে। আমাদের কলেজ থেকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে ভাইজ্যাগে। আমাদের গন্তব্যস্থল হলো ভাইজ্যাগ। তো আমরা কলেজে চলে এসেছি। আমাদের কলেজটা হলো সরিষায়। অনেকে যারা ডায়মন্ড হারবারের আশেপাশে থাকো তারা অবশ্যই জানবে সরিষায়। আমাদের কলেজটি হলো পিটিটিআই কলেজ, সরিষার মিশনে। তো বাবা মা গিয়েছিল আমাকে ছাড়তে। তো মিশনের মাঠ থেকে দেখো আমাদের বাসটা ছেড়ে দিল প্রায় 2টো নাগাদ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইজ্যাগ ভ্রমণ। ভাইজ্যাগে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, কোন হোটেলে থাকলাম, আমরা সবাই মিলে কেমন মজা করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি অনন্যা, আমি আছি তোমাদের সাথে। আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত। প্রথমেই আমরা বাসে করে শালিমার স্টেশনে চলে এসেছিলাম। ওখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেন ছাড়ার অনেক আগেই আমরা পৌঁছে এসেছিলাম। দাঁড়াও, তোমাদের শালিমার স্টেশনটা একবার ঘুরে দেখাই। আমাদের ঘুরতে নিয়ে যাওয়া হয় নভেম্বর মাসের শেষের দিকে, কিন্তু অনেক পরেই তোমাদের কাছে ভিডিওটা আমি আনলাম, কারণ কলেজের অনুষ্ঠান, প্রজেক্ট, পরীক্ষা সংক্রান্ত চাপের কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি। তো চলো, হয়ে এসেছে এবার আমাদের ট্রেনে ওঠার পালা। চলো, আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখো, আমরা এই কজন ছিলাম একটা কম্পার্টমেন্টে। আমি, সানজানা, রিশা, সুস্মিতা, শিল্পা আর মিঠুদি। আর এই দেখো আমাকে পুরো একেবারে ওপরের সিটেই তুলে দিয়েছে। আর ও হলো দিশা, আর আমি এই পারে আমি আর ওই পারে তুমি করছি। ওই জায়গাটা আমার খুব ভালোই লেগেছিল, জেলখানার কয়েদির মতোই লাগছিল যায়। আর এই যে এই সব কটা মিলে আমাকে ঠেলে ওপরে তুলে দিয়েছে। আমার সিট ছিল নিচে, কিন্তু আমি ওপরেই ছিলাম, তাতে তেমন খুব একটা অসুবিধা হয়নি। রাতে আমাদের খাবার দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দেখো, রাত পেরিয়ে আমরা চলে এসেছি বিশাখাপত্তনমে। আর আমাদের হোটেল ছিল স্টেশন থেকে প্রায় 20-25 মিনিটের মতো। আর এই রুমটায় আমি আর কঙ্কনা ছিলাম, পরে আমাদের সঙ্গে মিঠুদিও ছিল। দাঁড়াও, তোমাদের বাইরেটা দেখায়। দেখো, বাইরেটা খুব সুন্দর, কিন্তু চারিদিকে গাছপালা। আর চলো তোমাদের ভিতরটা দেখাই। এই দেখো ভিতরটা, ওইদিকে আছে বাথরুম, আর ওইদিকে জানালার পাশে একটা পুরনো বাড়ি ছিল। আর সেটা দেখে আমি খুবই ভয় পেয়েছিলাম। আর সেই ভয়ের কারণেই মিঠুদি আমাদের সাথে ছিল। মানে আমি আর কঙ্কনা থাকতেই পারছিলাম না, মানে বিশেষ করে ভয় পেয়েছিলাম আমি আসলে। চলো, তোমাদের সাথে সেই গল্প হয়তো অন্য দিন শেয়ার করব, ঠিক আছে? এই দেখো জানলার পাশে এই বাড়িটা। তো রুমটা এমনিতে খুব সুন্দর, এমনিতে মোটামুটি ভালোই। আর এইদিকে আমি তোমাদের দেখালাম না, এটা হচ্ছে বাথরুম। মানে স্টেশন থেকে নেমেই আমরা বাসে উঠেছিলাম, সেখান থেকে আমরা হোটেলে এলাম। তো এসেই আর মানে গুছোনোর কোনো ইচ্ছা নেই, যা ছিল তাই পড়ে আছে ওইখানটায় বিছানার ওপরে। আর দেখো এখানে একটা কাঁচ আছে, বাইরেটা কিন্তু কাঁচে খুব সুন্দর লাগছে, কিন্তু এখানে মানে সবসময় সূর্যের আলোটা ভালোই আসে এই দিকটায়, সেই জন্য রুমটা খুব গরমই ছিল। আর এই দেখো, এটা আমাদের হোটেল বিষ্ণু রেসিডেন্সি। মানে পথে আসতেই মানে অনেক জায়গা দেখলে এরকম আলপনা দেয়া। আমরা স্নান সেরে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমে আমরা গিয়েছিলাম ডলফিন নোজ লাইট হাউসে। এটা হচ্ছে ডলফিন নোজ লাইট হাউসের পিছনের দিকটা। এই জায়গাটায় আমরা একটু বেশি সময় নষ্ট করে ফেলেছিলাম। মানে এই লাইট হাউসটা ভালো করে দেখার বদলে আমরা যে যার মতো ফটো তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত। সেই জন্য আমাদের ওই দিনের যে জায়গাগুলো যাওয়ার কথা ছিল তার মধ্যে একটি জায়গায় যাওয়া হয়নি, ভালো করে সেখানে দেখা হয়নি। আর সেটা হলো সীমাচলম মন্দির। তো চলো, লাইট হাউসের ভিতরে ছিল এই রকম কিছু লেখা ছিল, তাতে বিভিন্ন নির্দেশিকা দেয়া ছিল। আর এই লাইট হাউসটার নিচ থেকে যতটা মানে লম্বা না মনে হলেও ভিতরটা কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু মাথা খারাপ, পা ব্যথা আর প্রচণ্ড ভয়ও লাগছিল ওপরে উঠে। একদম ওপরে উঠে তো চারপাশে মানে তাকাতেই পারছিলাম না। তারপরে আমরা চলে এসেছিলাম ইয়ারাডা বিচে। দেখো বিচটা কত সুন্দর। তখন প্রায় সন্ধে হয়ে এসেছিল। আসলে আমি বললাম না, ওই লাইট হাউসে আসলে ফটো তুলতে আর সেলফি তুলতেই সময় নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, বিকেলবেলা মানে সন্ধ্যের দিকে বিচটা খুব সুন্দরই লাগছিল। দেখো ওদিকে পাহাড় আছে, পাহাড় সমুদ্র একসাথে, প্রচুর হাওয়া উঠছিল। আর আমরা
কেমন বলো তো, সেই বাঁধা গরু ছাড়া পাওয়ার মতো। একটা জায়গায় গেলে আর সেখান থেকে আসতে চায় না। প্রথমে আমরা যখন ডলফিন নোজ লাইট হাউসে গিয়েছিলাম তখন অনেক টিচারদের তারা খেয়ে খেয়ে আমরা সেখান থেকে বেরিয়েছিলাম। এবার যখন আমরা ইয়ারাডা বিচে এসেছিলাম, তারপর যখন আমাদের ম্যামরা বলছিলেন যে এবার চল, কিন্তু আমাদের তো কোনো তাড়াই নেই। আমরা নিজেদের মতো ফটো তুলতে ব্যস্ত। আর এটা হচ্ছে ওখানকার ঝালমুড়ি। এটা হচ্ছে কঙ্কনা কিনেছিল। আসলে ঝালমুড়িটা না দেখতে লাল মনে হলেও ঝাল ঝাল মনে হলেও কিন্তু ঝাল নয়, ওটা টক টাইপের, কিন্তু খেতে খারাপ নয়, খেতে খুব ভালো। চলো এখান থেকে যাই। এবার আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর দেখো বলেছিলাম না সন্ধে হয়ে গিয়েছিল, আর তখন দেখো পাহাড়ের ওপর থেকে নিচের ওই ঘরবাড়ির আলোগুলো কী সুন্দর লাগছে, তাই না? আমি জানি না ক্যামেরাতে কতটা স্পষ্ট তোমরা বুঝতে পারছো, কিন্তু সত্যি ওপর থেকে খুব সুন্দর লাগছিল। তো চলো, পরের দিন আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আরাকু ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। ওখানে কিভাবে পাহাড় কেটে কেটে একটা ট্রেনের রাস্তা তৈরি করা হয়েছিল সেটাই দেখেছিলাম। আর চারপাশটা প্রচুর সুন্দর। এই রকম তো দেখেছিলাম, কোনো ভিডিওতে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখে দেখতে পাবো বলে ভাবতে পারিনি। মনে হচ্ছিল ট্রেন থেকে বসে বসে যেন দেখতেই থাকি। কি সুন্দর, তাই না? আর ওই দেখো একটা মালগাড়ি, সেই আমরা ছোটোবেলায় পড়েছিলাম না মালগাড়ি কবিতা। মালগাড়ির কোনো তাড়া নেই, সে সারা দিন ঘটর করে দিন রাত্রিই চলে। আমরা ট্রেনে ছিলাম প্রায় 4-5 ঘন্টার বেশি, কিন্তু চারিদিকে এত অপূর্ব দৃশ্য, তাতে সময়টা যে কখন চলে যাচ্ছে আমরা বুঝতেই পারছিলাম না। আমি কতটা ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে পারছি আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা প্লিজ দেখো। আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তাই প্লিজ লাইক করো, প্লিজ আমায় সাপোর্ট করো। এটা আমার এক বান্ধবী ভিডিও করেছিল। দেখো ট্রেনটাকে কি সুন্দর দেখতে লাগছে, তাই না? যদি ভিডিওতে কিছু প্রবলেম থাকে, কিছু সাউন্ডের প্রবলেম থাকে, তাহলে আমি ক্ষমা প্রার্থী। এর মধ্যে প্রায় অনেক ভিডিওই আমার বান্ধবীরা করেছে, ওরা যদি ভিডিওগুলো না করতো তাহলে হয়তো আমি তোমাদের দেখাতেই পারতাম না। তাই ওদের যত ধন্যবাদ দিই ততই যেন কম বলা হবে। দেখো পাহাড়টা কি সুন্দর, তাই না? এরপরে আমরা চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে আমরা তখনই দুপুর হয়ে গিয়েছিল, আর দুপুরের খাবারটা এখানেই করে নিয়েছিলাম। আমাদের খাবার দেওয়া হয়েছিল রুটি আর মাংসের তরকারি। দেখো ওই গৌতম বুদ্ধের ছবিটা কি সুন্দর, তাই না? ট্রেনে প্রায় 4-5 ঘন্টা ধরে বসে বসে এদিক ওদিক তাকিয়ে, এখানে তাকিয়ে ওখানে তাকিয়ে নানা রকম দৃশ্য দেখার পর মনে হচ্ছিল যেন বাইরেটা এসে ভালোই লাগে। আবার সবাই একসাথেই হাঁটতে বেরিয়েছি। দেখো ওইদিকে একটা কুঁড়ে ঘরটা খুব সুন্দর, তাই না? তারপরে ওখানে খাওয়া দাওয়া সেরে আমরা রাস্তার এই পাশেই চলে এসেছিলাম ট্রাইবাল মিউজিয়ামে। এটা আরাকুতেই। ভিতরটা খুবই সুন্দর। এখানে সাঁওতালদের বিভিন্ন জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে, আর এখানে অনেক দোকানও আছে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে এই দোকানগুলোতে থেকে তোমরা তেমন কিছু কিনবে না, কারণ এই দোকানগুলোতে যে জিনিসগুলো অত্যন্ত সামান্য বা অনেক কম দাম আমরা দেখেছি, সেই জিনিসগুলো এখানে অনেক বেশি দাম নিচ্ছে। তাই অনেক দূরে এসে আমাদের সবারই মিনিমাম টাকার প্রয়োজন আছে, তাই এখানে বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই। আমরা গিয়েছিলাম বোরা কেভসে, ওখানে প্রায় সমস্ত কিছুর দামগুলো মোটামুটি ঠিকই আছে, ওখান থেকে কিনতে পারো। তো দেখো এখানে তারা কিভাবে চাষবাস করতো, তাদের বিভিন্ন অস্ত্র, কোন অস্ত্রগুলো তারা ব্যবহার করতো, এগুলোই সেখানে দেখানো হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ এইগুলো? চলো এক এক করে দেখি। আমি তোমাদের একটু আগেই বললাম না যে বাঁধাগরু ছাড়া পেলে কেমন হয়, তো আমাদের ম্যাম বলে দিয়েছিলেন যে এই টাইমের মধ্যেই এখানে আসতে হবে, যা দেখার এই টাইমের মধ্যেই সব কিছু দেখতে হবে। তো যে যেদিকে পাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, সেদিকে গিয়ে দেখছে। এটা আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। আর প্রথম দিনে যেহেতু আমরা ওই লাইট হাউসে অনেকটা দেরি করে ফেলেছিলাম, সেই জন্যই আমাদের প্রিন্সিপাল ম্যাম এরকম বলেছিলেন, কারণ ওই দিনেই আমাদের অনেক কটি জায়গা ঘোরার কথা ছিল। তো দেখো যে যেদিকে পাচ্ছে সে সেদিকে যাচ্ছে।
এর ভিতরে সাঁওতালদের বিভিন্ন জীবনযাত্রাকে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। মানে আমাদের সময়টা এমনভাবে বেঁধে দেওয়া হয়েছিল, না পারছি ভালোভাবে কিছু ফটো তুলতে, না পারছি ভিডিও করতে। কিন্তু ওই যে আমার বান্ধবীরা খুব সুন্দর ভিডিও করেছে। ওরা যদি এমন ভিডিও না করতো তাহলে হয়তো আমি নিজেও সেগুলোকে নিজের কাছে রাখতে পারতাম না এবং তোমাদের সাথে শেয়ার করতেও পারতাম না। আমি জানি না কতটা ভালোভাবে তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এবং এখানে এই দেখো তাদের বিভিন্ন গানের যন্ত্রাংশ ওখানে দেখানো হয়েছিল। এরপর আমরা আবার সেই একই রকম তারা খেতে খেতেই বের হই। তারপরে দেখো আমরা কফি গার্ডেনে চলে এসেছিলাম। এইটা হচ্ছে কফি গার্ডেন, কিন্তু পাহাড়ের এদিকে ধারে ধারে টার্নিং পয়েন্টগুলো ছিল, সেখানে কিন্তু প্রচুর মাথা ঘুরছিল। এখানে বিভিন্ন কফি গাছ ছিল, আর হচ্ছে এখানে সামনেই অনেক দোকান, কয়েকটি দোকান বসেছিল, সেখানে ওরা কফি বিক্রি করছিল। এই দেখো কফি গাছ। তারপরে আমরা চলে এসেছিলাম বোরা কেভসে। এটা হচ্ছে বোরা কেভসের ভিতরটা। বোরা কেভসের বাইরেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, সরি তার জন্য। এই বোরা কেভসের ভিতরটা কিন্তু খুবই সুন্দর, মানে একটি মানুষের, কতগুলো মানুষের সৃষ্টি নয়, প্রাকৃতিক সৌন্দর্য, এটা প্রকৃতির সৃষ্টি। প্রকৃতির এমন অপূর্ব সৌন্দর্যের কাছে যেন সব কিছুই ফিকে পড়ে যায়। তো অনেকটা নিচে আমাদের নামতে হয়েছিল, নিচে নেমে আমরা দেখেছিলাম। ওই দেখো, দেখতে পাচ্ছ আমরা নামছি। ও আমাদের দেয়া হয়েছিল সবুজ আর লাল টুপি, যাতে আমাদের কলেজের মেয়েদের বোঝা যায়। আসলে আমরা গিয়েছিলাম 41টা মেয়ে। এবার তাদের সবাইকে নিয়ে যাওয়া, সেই জন্য যাতে চেনা যায় সেই জন্য আমাদের এই সবুজ আর লাল টুপি দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম। উনি হচ্ছে আর যেতে চাইছিলেন না, কারণ অনেকটা নিচে, এবং উনি বলছিলেন যে উনি আগেও এসেছিলেন এখানে, আগেও উনি ঘুরেছিলেন, ওই জন্য উনি আর গেলেন না। আমরা সবাই গিয়েছিলাম। তারপরে দেখো এখানে ভিতরটা খুব সুন্দর এবং লাইট দিয়ে খুব ভালো সাজিয়েছে, মানে রঙিন আলো দিয়ে এই সামান্য ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছে। আর আমি তোমাদের বলছিলাম না যে ওই ট্রাইবাল মিউজিয়ামে কয়েকটি দোকান বসেছিল এবং সেখানে দাম অনেক বেশি, আর এইটার কথা বলছিলাম বোরা কেভস। এর বাইরেও অনেক দোকান বসেছিল এবং সেগুলোর দাম মিনিমাম তবুও কম, মোটামুটি কম। কিন্তু ওখানে ট্রাইবাল মিউজিয়ামে ওখানে যে দোকানগুলো বসেছিল তার দাম ছিল, তার যে জিনিসের তুমি দেখো না কেন, যে জিনিসগুলো অতি সাধারণ বা যে জিনিসগুলোর দাম এতটা হওয়া উচিত নয়, তার দামগুলো অনেক বলছিল ওরা, এবং দাম ওরা কমাতেও চাইছিল না। তো তোমাদের যদি কিছু কিনতেই হয় তো তোমরা এই বোরা কেভসের বাইরে যে দোকানগুলো আছে সেখান থেকে কিনতে পারো, ওখানে অনেক দোকান বসে। এটা আমাদের দ্বিতীয় দিনের লাস্ট ঘোরার জায়গা ছিল, আবার পরের দিনে আমরা বেরোবো। কিন্তু এখানে যাওয়ার সময় আমাদের প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, প্রায় বলতে সন্ধ্যা নেমে এসেছিল। আর এই বোরা কেভসের ভিতরটা মানে অনেকটা নিচে, সেই জন্য অনেক জায়গায় আলো দিয়ে সাজানো হয়েছে যাতে আমরা ভালোভাবে দেখতে পারি যারা আমরা ঘুরতে আসি। আর ভিতরটা সত্যি খুব সুন্দর, দেখতে পাচ্ছ। আমি বুঝতে পারছি না যে তোমরা ক্যামেরায় কতটা ভালো দেখতে পাচ্ছ, কিন্তু সত্যি ভিতরটা খুব সুন্দর। প্রকৃতির এমন সৌন্দর্য যেন মানুষের সৃষ্টিকেও হার মানিয়ে দেয়। আবার আমরা সবাই হাত দিয়েও দেখছিলাম, কিন্তু হাত দিতে না খুব ঠান্ডা জানো, কারণ ওখানে জল টোপে টোপে পড়ছিল। আর এই দেখো কি সুন্দর লাগছে তাই না, আকাশি আর সবুজ আলো। ভিতরটা ছিল অনেকটাই মানে নিচে, কিন্তু আমাদের কোনো ক্লান্তি ছিল না। আমরা যত পাচ্ছি দেখছি, আর যেখানে না রাস্তা শেষ হয় ততদূর পর্যন্তই আমরা যাব। খুব ভালো লেগেছিল এই জায়গাটা। আর মানে প্রথম দিনটা দ্বিতীয় দিনটা কিভাবে যে চলে গেল সেটাই বুঝতে পারলাম না। বাড়ি থেকে যখন আসবো করছিলাম, যখন প্রথম গাড়িতে উঠেছিলাম তখন ভেবেছিলাম যে কিভাবে থাকবো এই কটা দিন। কোনো দিন তো পরিবার ছাড়া এত দূরে কোথাও ঘুরতে আসিনি, সেই জন্য খুব টেনশনও হচ্ছিল। কিন্তু এখানে এসে মনে হচ্ছিল না, আরও কটা দিন মানে ঘুরলেই ভালো হয়। বন্ধুদের সাথে থাকা, খাওয়া, মজা করা, ঘোরা, সব যেন কীভাবে কেটে গেল বোঝাই গেল না। সত্যি এই দিনগুলো চিরকাল মনে থাকবে। এই বন্ধুদের সঙ্গে যাওয়া, তাদের সাথে মজা করা, একসাথে ঘোরা। আমাদের এই কলেজের যে পিটিটিআই আমরা যেখানে পড়ি,
এটা হচ্ছে ডিএলএড কোর্স। এটা 2 বছরের। এটা এইচএসের পরেই এটা তুমি করতে পারো। তো 2 বছরের মধ্যে আমাদের কলেজে প্রচুর অনুষ্ঠান হয়, প্রচুর মজা হয় এবং আমাদের টিচাররাও ছিলেন খুব ফ্রেন্ডলি। যেগুলো জানি না সেগুলো খুব সুন্দরভাবেই বুঝিয়ে দেন ওনারা। এই দেখো, এইটা কি সুন্দর না দেখো, আরও তার উপরে রঙিন আলো পড়েছে, খুব সুন্দর লাগছে উপরটা। আর এইটাই ছিল বোরা কেভসের একদম শেষ প্রান্ত। তো আমরা দেখছিলাম শেষ প্রান্তে কি আছে। আর এই দিকে তেমন কিছুই নাই, ওইগুলো যেরকম সিঁড়ির যে রেলিং বা গ্রিল থাকে না, সেই রকম গ্রিল দিয়েই আটকানো ছিল। দেখো এটা কি সুন্দর, তাই না? আর আলোগুলো একবার লাল হচ্ছে, একবার হলুদ হচ্ছে, একবার নীল হচ্ছে। আর এই দেখো, একটা নতুন আর একটা জায়গায় এলাম আর ফটো তুলব না সেটা কখনো হয়? তো আমরা সেখানেই বসে পড়েছিলাম। আমরা মানে ফটো তুলব তারপরেই যাব। এই দেখো, আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম। পরের দিন বা তৃতীয় দিন আমরা চলে এসেছিলাম কৈলাস হিলে। এটা হচ্ছে কৈলাস হিলের বাইরেটা। ওই দেখো বীজটা কতটা সুন্দর লাগছে, তাই না? আর এই দেখো, এইদিকে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু ওপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা চলে এসেছিলাম মানে কৈলাস হিলের ডান দিকটাই ছিল এই রকম, মানে ওই দিকটায় আমরা আরেকটু গেলে আমরা কৈলাস হিলের একদম ভিতরে চলে যাব। তো চলো, কৈলাস হিলে আমরা যাচ্ছি। কৈলাস হিলের ভিতরটা খুব সুন্দর, মানে মোটামুটি পার্ক টাইপের। আর এখানে সবথেকে সুন্দর হলো শিব পার্বতীর মূর্তি। ওই দেখো দূরে ত্রিশূল দেখা যাচ্ছে, ওই যে শিব পার্বতী, তোমরা দেখতে পেয়েছো? আর এই দেখো বাইরে নরেন্দ্র মোদীর ফটো ছিল, আর সেখানে দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুলছিল এবং আমরাও তুলেছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে বাম দিকের সাইডটা তোমাদের দেখাচ্ছি। ওই দেখো একটা ট্রেন, কিন্তু ওটা চলে কি না জানি না, আসলে ওইটাই এমনিই বোধহয় রাখা হয়েছে, ঠিক জানি না ওটা। তারপরে আমরা চলে এসেছিলাম রামা নাইডু ফিল্ম স্টুডিও। এটা হচ্ছে রামা নাইডু ফিল্ম স্টুডিওর কিছু ছবি। এখানে বিভিন্ন ফিল্মের শুটিং করা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। এখানে বিভিন্ন দেখো পিছনের ফটোগুলো রাখা হয়েছে, তারপর বিভিন্ন প্রাইজের ছবি আছে। এরপরে এইটা দেখো, একটা মন্দির, মানে যেগুলো ফিল্মে দেখা হয়। এটা হচ্ছে একটা পুলিশ স্টেশন, নকল পুলিশ স্টেশন। আর এখানে বিভিন্ন দেয়ালে কি কি ছবি হয়েছে সেগুলো ছিল, দেখো আনাড়ি, তফা, এগুলো বিভিন্ন ছবি হয়েছে। এরপরে ওখানে একটা মানে রুম ছিল, সেখানে বিভিন্ন ক্যামেরাগুলো কিভাবে পরিবর্তন হয়ে এসেছে, প্রথমে আগে কেমন ক্যামেরা ছিল, এখন কেমন ক্যামেরা এসেছে, সেই রকম বিভিন্ন ছবি স্টেপ বাই স্টেপ ওখানে দেখানো হয়েছে। এরপরে আমরা চলে এসেছিলাম কুরুসুরা সাবমেরিন মিউজিয়ামে। এটা হচ্ছে একটা সাবমেরিনের বাইরেটা আমি তোমাদের দেখাতে পারলাম না, এটা হচ্ছে সাবমেরিনের ভিতরটা। এখানে সাবমেরিনের ভিতরে কোথায় কি থাকে, কোথায় রান্না করা হয়, কোথায় খাওয়া হয়, কোথায় থাকা হয়, কোথায় বিভিন্ন কাজ করা হয়, কোথায় বিভিন্ন মানুষজন থাকে, এইগুলোই বিভিন্ন এখানে দেখানো হয়েছে। এবং এখানে সবথেকে মজার ঘটনা কি জানো? এখানে আমি বললাম তো যে রান্না করে খাই, এগুলো বিভিন্ন মডেলের সাহায্যে দেখানো হয়েছে বা একটা পুতুলের সাহায্যে দেখানো হয়েছে। এবার ওই রকম পুতুলের মতো একজন লোক ওখানে বসেছিল। এবার আমি তো বুঝতে পারিনি যে ওটা আসল কিনা। তারপর মানুষটা একদম বসে আছে, সে পুতুলের মতোই বসে আছে, সে নড়েও না আর চড়েও না। তারপরে আমি তো ভেবেছিলাম ও পুতুল, কিন্তু তারপরে আমি যখন তার গায়ে হাত দিয়েছিলাম, দেখছিলাম যে এই পুতুলটা, অন্যান্য পুতুলগুলো দেখছি কাঁচের ভিতরে দেয়া আছে, তারা খাচ্ছে, রান্না করছে, এইরকম বিভিন্ন কাঁচের ভিতরে দেয়া আছে, কিন্তু ওইটা দিয়ে কাঁচের ভিতরে দেয়া নেই। তো আমি ভাবছি এই পুতুলটাকে কাঁচের ভিতরে দেয়া নেই, তখন দেখি তার গায়ে একটু হাত দিয়েছিলাম, আর দেখি মাথাটা নড়ছে। তারপর আমি ভেবেছিলাম যে ওই পুতুলটা এমনি যে রাসের উৎসব হয়, সেখানে বিভিন্ন পুতুল থাকে এবং সেগুলো যেগুলো কারেন্ট দিয়ে মানে হাত পা নাড়ানো হয়, আমি ভেবেছিলাম ওই রকম। কিন্তু তারপরে উনি আমাকে বললেন যে দরওয়াজা উধার হ্যায়। তো তারপরে আমি বুঝতে পারলাম যে ওটা পুতুল নয়, ওটা হচ্ছে সত্যিকারের মানুষ। তারপরে আমি মানে সত্যি কি বলবো, উনি বসেছিলেন বাম দিকে এবং ডান দিকেও আরেকজন বসেছিলেন, তিনিও হচ্ছেন মানুষ, তিনিও পুতুল নয়। মানে দুজনকে দেখেই তো আমি অবাক হয়ে গেলাম। একবার আমি তাদের দেখছি, তারা একবার আমাকে দেখছে।
তো মানে কি বলবো, তারপর থেকেই যখনই মানে কোনো পুতুল দেখছি আমি তার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমি দূর থেকেই দেখেই যাচ্ছি। আর এখানে দেখো বিভিন্ন ইঞ্জিনের ছবি আছে, সাবমেরিনটা কীভাবে কাজ করে। এই দেখো পুতুল দেখতে পাচ্ছ, ওই রকমই বসেছিল। এই দেখো এই পুতুলের মতোই বসেছিল কয়েকটা লোক মানে দুজন বসেছিলেন, মানে পুরো এই মুখের শেপগুলো এরকম। এই দেখো বসে আছে ফোন হাতে করে নিয়ে। এবং তারপরে আমি যখন বুঝতে পেরেছিলাম যে ওটা পুতুল নয়, ওটা সত্যি একটা মানুষ বসে আছে, নিজেকে খুব মানে বোকাই মনে হয়েছিল। আর এই সাবমেরিন মিউজিয়ামে রাস্তার ওপারে ছিল এয়ারক্রাফট মিউজিয়াম। এখানে আমরা টিকিট কেটে ঢুকেছিলাম। মানে আমাদের মধ্যে অনেকেই গিয়েছিল একটা বিচে, তার নাম হচ্ছে ঋষিকোন্ডা বিচ। কিন্তু আমরা অনেকেই তার মধ্যে আমরা গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। ওখানে টিকিট কেটে আমাদের ঢুকতে হয়েছিল। মানে ওখানে টিকিটের দাম ছিল 100 টাকা কি কত টাকা আমার ঠিক মনে নেই, আমি এখন তোমাদের বলতে পারছি না, কিন্তু ওইভাবেই আমরা টিকিট কেটে ঢুকেছিলাম। এখানে বিভিন্ন এয়ারক্রাফট মিউজিয়ামে বিভিন্ন প্লেন কিভাবে তৈরি হয়, কিভাবে সেটাকে আজকের দিনে যে রূপটা আনা হয় সেইগুলো খুব ভালোভাবে বোঝানো হয়েছে। এখানে বিভিন্ন বিশিষ্ট মানুষজনদের কথা এখানে বলা হয়েছে, তাদের ছবি, তাদের অ্যাওয়ার্ড এখানে দেখানো হয়েছে। আর বাইরে দেখলে ওইটা হচ্ছে তৈরি হচ্ছে, ওখানেও বিভিন্ন ওর মধ্যে কিছু জিনিসপত্র ওরা তৈরি করছেন, ওনারা করছেন ওটা, সেই জন্য ওটা এখন খোলা হয়নি, ওটা বন্ধ। আর এখানে বিভিন্ন সার্ভাইভাল কিটের কথা দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সব দেয়া আছে। এগুলো হচ্ছে একটা কাঁচের ভিতরে বিভিন্ন জিনিসপত্র দেয়া আছে, মানে তাদের অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো অত্যন্ত দরকার তাদের জন্য। দেখো সার্ভাইভাল কিট বলে লেখা আছে। এমনকি ওখানে বিভিন্ন প্লেনের ভিতরে কি আছে সেইগুলো দেখানো হয়েছিল ওই দিকটায় কাঁচের ভিতরে। আর ওখানে একজন ভদ্রলোক ছিল যিনি আমাদের মানে সব কিছু বোঝাচ্ছে, মানে কিভাবে প্লেনের কনসেপ্টটা এসছে, একটা পাখি থেকে কিভাবে এই প্লেনটাকে সম্পূর্ণ রূপ দেওয়া হয়েছে, কত সালে কিভাবে এর পরিবর্তন করা হয়েছে, এইগুলোই সব কিছুই ওই ভদ্রলোক খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন। কতবার এর কি পরিবর্তন করা হয়েছে, কতবার কি করা হয়েছে, এই সবগুলোই উনি খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলেন আমাদের। তারপরে উনি বোঝাচ্ছিলেন মানে একদম প্রথমেই, এইটা হচ্ছে একটু শেষের দিকেই, শেষে উনি আর ছিলেন না। এবার আমরা মানে দেখছিলাম সব কিছু, এগুলো কাঁচের ভিতরে সব দেয়া আছে। তারপরে ব্লাস্ট হলে কি করা উচিত, তার ভিতরে মানুষজন কিভাবে বাঁচবে, এগুলো সব কিছুই দেয়া আছে এখানে। এক একটা রুম অনুযায়ী এই রকম বিভিন্ন দেয়া আছে। এই এয়ারক্রাফট মিউজিয়াম ছিল আমাদের ভাইজ্যাক ভ্রমণের শেষ ঘোরার জায়গা। প্রায় এগুলো দেখতে বিকেল হয়ে গিয়েছিল, তারপরে আমরা হোটেলে চলে আসি, কারণ রাতেই ছিল আমাদের ট্রেন। আর হোটেল থেকে স্টেশনে যেতে তো কিছুটা সময় লাগবে। আর আমাদের বাসেই টিফিন দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা অনেক আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। প্রায় আধ ঘন্টার ওপরে আমরা বসেছিলাম স্টেশনে। ট্রেনে যাওয়ার সময় আমাদের কিন্তু রাতের খাবারটা ট্রেনেই দেওয়া হয়েছিল, কিন্তু ফেরার সময় যেহেতু ভিড় হবে সেই জন্য খাবারটা আমাদের বাসেই দেওয়া হয়েছিল। আর শেষে একটা কথাই বলবো, যে ভিডিওটা যদি লম্বা হয়ে থাকে, আসলে পুরো জার্নিটা দেখানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, প্লিজ পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন।